অয়ন লিখেছে স্যার স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তনের সমান, আর একটু বুঝিয়ে দেন। এই যে গতদিন দেখিয়েছিলাম স্থির চাপে কিউপি সমান সমান ডেল ইউ প্লাস পি ডেল ভি, ডেল ইউ সমান সমান u2 মাইনাস u1 প্লাস ডেল ভি সমান সমান v2 মাইনাস v1। তাহলে u2 প্লাস pv2 মাইনাস u1 প্লাস pv1। আমরা জানি H equal to u প্লাস pv, তাহলে এখানে মান বসাই h2 মাইনাস h1। এই যে অয়ন খেয়াল করো, তাহলে এটা ডেল এইচ, অতএব কিউপি ইকুয়াল টু ডেল এইচ। বুঝেছো আয়ন? ওকে, তাহলে আমরা এবার আসি প্রশমন তাপ কাকে বলে। প্রশমন তাপ তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের ক্ষেত্রে ধ্রুবক হয় কেন ব্যাখ্যা করো। এটা সবাই পারো? প্রশমন তাপ কাকে বলে? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, একে আমরা প্রশমন বিক্রিয়া বলি। আর এই প্রশমন বিক্রিয়ায় যে তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় প্রশমন তাপ। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড, লবণ আর পানি ডেলএইচ মাইনাস 57.34 কিলোজুল। গিবস মুক্ত শক্তি বলে একটা টপিক আছে, এটাকে এখন বলবেন না পরে? পরে। আমরা শুধু এনথালপি সম্পর্কে জেনেছি, গিবস মুক্ত শক্তি, এন্টারপি, এই দুটো তাপগতীয় আপেক্ষক আছে, আমরা পরে বলবো। দেখো আমি তোমাদের গ্রুপে কিন্তু একটা পোস্ট দিয়েছি যে রেগুলার ক্লাস করে যদি প্রেজেন্ট দিতে না পারো তাহলে এই গ্রুপে থাকার দরকার নেই। আমি কিন্তু গ্রুপটা নিয়মিত ছাত্রছাত্রীদের নিয়েই কিন্তু আমি এই গ্রুপটা আগামী দিনে রান করতে চাই। অনিয়মিত ছাত্রছাত্রী এখানে দরকার নেই। যার সমস্যা আছে তার অনলাইনে পড়ার প্রয়োজন নেই। গ্রুপে থাকবা কিন্তু ক্লাস করবা না, ক্লাস দেখবা কিন্তু প্রেজেন্ট দেবা না, সেটা হবে না।
সমস্যা টেকনিক্যাল থাকতে পারে একটু আধ, যে কোনো কারণে, সেটা 5 জনের হতে পারে, 10 জনের হতে পারে, সবাই তো না। সেই 5 জন বা 10 জন পরে ক্লাস দেখো, 7টায় ক্লাস আছে এমন স্টুডেন্ট 5 জন বা 10 জন, তার বেশি না। তাহলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে, সাথে 57.34 কিলোজুল তাপ শক্তি নির্গত করে। তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক কেন ব্যাখ্যা করো? এটা কি তোমরা বোঝো? হ্যাঁ এবং না বলো দ্রুত। যারা লাইভে আছো দ্রুত বলো। না স্যার, অয়ন, তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের প্রশমন তাপের মান ধ্রুবক হয় এটা বোঝো না কেন? এটা তো এসএসসি তে ছিল। প্রণামীও বলল না, দীপ্র না, নাফিজা তাবাসসুম হ্যাঁ, শাওন হ্যাঁ, প্রভা তুমিও না, শোভন হ্যাঁ, দেবশ্রী হ্যাঁ। আচ্ছা বুঝলাম স্যার, আর একবার বুঝায় দেন। স্নিগ্ধা, এই গ্রুপে তোমার 2টো আইডি আছে, আমি কি একটা রাখবো আর একটা ডিলিট করে দেব? যাদের 2টো আইডি আছে কোনটা ডিলিট করব আমাকে বলবে। আমি নিয়মিত আইডি যারা ক্লাস করে সেই আইডি বাদে গ্রুপ থেকে বাকি আইডিগুলো ডিলিট করব। এখন যারা আছো সবাই নিয়মিত ছাত্র ছাত্রী, তবে কারো কারো 2টো আইডি আছে। দেবশ্রী, স্নিগ্ধা, তারপরে নাইমা থাকতে পারে 2টো আইডি। তিথি নমস্কার। আর কার কার 2টো আইডি আছে? যাই হোক, দেখো এই রাসায়নিক প্রক্রিয়ায় মূল কি বিক্রিয়া ঘটেছে? বিক্রিয়ার পূর্বে H পজিটিভ Cl নেগেটিভ, বিক্রিয়ার পূর্বে Na পজিটিভ OH নেগেটিভ, কিন্তু বিক্রিয়ার পরে দেখো Na পজিটিভ Cl নেগেটিভ। এই পানি অর্থাৎ H পজিটিভ আর হাইড্রোক্সিল আয়ন মিলে পানি উৎপন্ন হয়েছে। তীব্র অ্যাসিড তীব্র ক্ষার 100% বিয়োজিত অবস্থায় থাকে তারা দ্রবণে। তাহলে প্রতি ক্ষেত্রে এই যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে এই যে 1 মোল পানি উৎপন্ন হবে, যদি আমি এখানে নাইট্রিক অ্যাসিড নিই তাহলেও 1 মোল পানি উৎপন্ন হবে, এখানে পারক্লোরিক অ্যাসিড নিলেও 1 মোল পানি উৎপন্ন হবে। তাই 1 মোল পানি উৎপন্ন হলে সবসময় এই যে নির্গত তাপ প্রায় ধ্রুবক থাকে। 57.34 নাইট্রিক অ্যাসিডে দেখা যাবে 57.43 এরকম। তাহলে এটা সবসময় ধ্রুবক থাকবে, কারণ প্রতি ক্ষেত্রে 1 মোল পানি উৎপন্ন হয়। এমনি
জানি আশা লাগবে না, ঠিক হয়ে গেছে এটা। হ্যাঁ, ওকে। কিন্তু যদি এই অম্ল ক্ষারের মধ্যে যে কোনো একটি দুর্বল হয় তখন প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে কম হয়। কেন? দেখো যে ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অম্ল, সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষারক। তাহলে এই যে এটা দুর্বল, অ্যাসিড এবং ক্ষারের মধ্যে যে কোনো একটি যদি দুর্বল হয়, এরা বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়ায় লবণ সোডিয়াম ইথানয়েড প্লাস পানি, এখানেও কিন্তু 1 মোল পানি উৎপন্ন হয়, কিন্তু প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে কম হয় কিছুটা। কেন? এটাও এসএসসি তে ছিল, -55.24। এই যে 2.2 কিলোজুল কম, দেখেছো? ধ্রুবক মান থেকে 2.2 কিলোজুল কম। তাহলে এটা দুর্বল অ্যাসিড, এটা তীব্র ক্ষারক, প্রশমন বিক্রিয়ায় 1 মোল পানি উৎপন্ন হয়েছে। এখানেও এই যে এখানেও কিন্তু 1 মোল পানি উৎপন্ন হয়েছে, কিন্তু প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে কম কেন? এর ব্যাখ্যা হলো এই যে ইথানোয়িক অ্যাসিড দুর্বল অম্ল, অ্যাসিড বা ক্ষারের যে কোনো একটি দুর্বল হলেই ধ্রুবক মান থেকে কম হবে, কারণ ইথানোয়িক অ্যাসিড একটি দুর্বল অম্ল, এ সম্পূর্ণরূপে আয়নিত হয় না। একে আয়নিত করার জন্য কিছু তাপশক্তির প্রয়োজন হয়, যেটুকু তাপশক্তির প্রয়োজন হয় ধ্রুবক মান থেকে সেইটুকু কম হয়। তাহলে এটা কিন্তু সহজ ব্যাখ্যা একেবারে। এবার ডিটেইলে আলোচনা আছে যে এ বিয়োজিত হয় খুব কম, সর্বোচ্চ 5% বিয়োজিত হয়, আর NaOH 100% বিয়োজিত হয়। তাহলে তুমি 100 মোল NaOH 100 মোল ইথানোয়িক অ্যাসিড দিয়েছো, কিন্তু প্রথমে 5 মোল বিক্রিয়া করে পানি উৎপন্ন করবে, পরে 95 মোল থেকে আরো কিছু বিয়োজিত হবে। তাহলে ওকে বিয়োজিত করার জন্য তাপশক্তির প্রয়োজন হবে, তাহলে দুটো বিক্রিয়া একসাথে চলবে। আপনা আপনি 5 মোল বিয়োজিত হয়েছে আর 95 মোল অবিয়োজিত, তাহলে ওই 5 মোল হাইড্রোজেন আয়ন এই হাইড্রোক্সিলের সাথে পানি উৎপন্ন করলো, কিছু তাপ উৎপন্ন হলো, সেই তাপ একে বিয়োজিত করতে ব্যবহৃত হবে। ও বিয়োজিত হবে আবার প্রশমিত হবে, বিয়োজিত হবে আবার প্রশমিত হবে, এভাবে দুটি প্রক্রিয়া চলতে থাকবে, বিয়োজন এবং প্রশমন। সার্বিকভাবে একে বিয়োজিত করতে যেটুকু তাপশক্তির প্রয়োজন ধ্রুবক মান থেকে সেইটুকু কম হবে। বুঝেছো? অ্যাসিড এবং ক্ষারের যে কোনো একটি দুর্বল হলে, তুমি যদি এখানে অ্যাসিড শক্তিশালী নাও, এখানে ক্ষার দুর্বল নাও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তখনও প্রশমন তাপের মান ওই 57 থেকে কম হবে সামান্য। ওয়েলকাম। এবার আসো, একটা ব্যতিক্রম আছে। HF হাইড্রোজেন ফ্লোরাইড একটি দুর্বল অম্ল, এটা ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো
দুটোই শক্তিশালী হলে, অ্যাসিড এবং ক্ষার দুটোই যদি তীব্র হয়, প্রশমন তাপের মান ধ্রুবক হয়। আর নিয়ম হলো যে কোনো একটি দুর্বল হলে ধ্রুবক মান থেকে কম হবে। অ্যাসিড ফুললি বিয়োজিত তো হয়, তীব্র অম্ল 100% বিয়োজিত হয়। পানিতে 100 মোল HCl দিবা, 100 মোল হাইড্রোজেন আয়ন পাবা। পানিতে 100 মোল নাইট্রিক অ্যাসিড দিবা, 100 মোল হাইড্রোজেন আয়ন পাবে। তার মানে এরা 100% বিয়োজিত হয়। বিয়োজিত না হলে মূল রিয়াকশন তো হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন। যদি 100% বিয়োজিত অবস্থায় থাকে, আপনি একটু আগে বললাম, দ্রবণ যখন তৈরি করবে, যদি দ্রব্যটি পানির সাথে রিয়াকশন না করে, তাহলে ওটা কি হয়? যে একটু আগে বললাম, তাপহারি হয়। তাহলে তুমি দ্রবণ তৈরি করে রেখেছো, আপনি বিয়োজিত হয়েছে। অ্যাসিডের দ্রবণ বা ক্ষারের দ্রবণ যখন দুটোকে একসাথে মিশাবে, তখন দ্রুত হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন মিলে পানি উৎপন্ন হয়। তখন এই নির্দিষ্ট পরিমাণ তাপ উৎপন্ন হবে। প্রতি ক্ষেত্রে 1 মোল পানি উৎপন্ন হলে এই তাপটা ধ্রুবক হবে। আর যদি অ্যাসিড ক্ষারের যে কোনো একটি দুর্বল হয়, তাহলে এ তো বিয়োজিত হচ্ছে না। তা বিয়োজিত না হলে তার রিয়াকশন করবে না। রিয়াকশন, মূল রিয়াকশন হবে তো এই যে মূল রিয়াকশন হয়েছে, এই যে হাইড্রোজেন আয়ন আর এই হাইড্রোক্সিল আয়ন মিলে পানি। তো যদি হাইড্রোজেন বিয়োজিতই না থাকে, তাহলে তো হাইড্রোক্সিলের সাথে যুক্ত হবে না, পানি উৎপন্ন হবে না। তাহলে একে বিয়োজিত করার জন্য কিছু তাপ শক্তির প্রয়োজন হয়। দরকার আছে, দরকার না হলে তো এই প্রশমন বিক্রিয়াটি হবে না। এ যদি বিয়োজিত না হয়, লবণ তৈরি হবে না, পানি উৎপন্ন হবে না। যে প্রশ্নে ছিলাম, খেয়াল করো। তাবাসসুম, ধন্যবাদ তাবাসসুম। এইচএফ একটি দুর্বল অম্ল, NaOH একটি শক্তিশালী ক্ষারক। এরা বিক্রিয়া করে NaF রাইট। ওই ক্ষেত্রে এক্সট্রা যে শক্তিটা লাগবে সেটা প্রশমন এনথালপি থেকে কম হবে, ওখান থেকে নেবে। প্রথমে হয়তো সিস্টেম থেকে নিল, পরের উৎপন্ন হলে সেটা ব্যালেন্স হয়ে যাবে। আর এ তো প্রথমে 5% তো বিয়োজিত হয়। প্রথমে তো 5 মোল পানি উৎপন্ন হয়, কিছু তাপ শক্তি উৎপন্ন হলো, সেটা থেকে তখন নিয়ে বিয়োজিত হবে। এইখানে দেখো 68 2 কিলো জুল। 2 তো 68 একটু দেখে নি কত, 6 কিলো জুল 68.6। তাহলে দেখো এখানে -11, এখানে কত কিলো জুল বেশি? 11 বিয়োগ করো, কত হয়? 11.26। এই যে 11.26 কিলো জুল তাপ এখানে বেশি উৎপন্ন হলো কেন? এর ব্যাখ্যা কি? এইচএফ একটি দুর্বল অম্ল,
NaOH একটি শক্তিশালী ক্ষারক, তাহলে এর প্রশমন তাপের মান নিয়ম অনুসারে ধ্রুবক মান থেকে কম হওয়ার কথা, কিন্তু ধ্রুবক মান থেকে 11.26 কিলোজুল বেশি। বিয়োগ কি ঠিক আছে? 2.6 না 11.2? দেখো তো। হ্যাঁ, যাই হোক 11 কত হয় বিয়োগ করলে? 57.34 বিয়োগ 68.6, 11.23 কিলোজুল বেশি। 11.23 কিলোজুল, এই 2 দিয়ে দিলাম। 2.6 হয় বিয়োগ করলে? 2.3 হয়, 6 হয় কি করে? ঠিক আছে, 68.6 বিয়োগ 57.34, 11.46 হয় বিয়োগ যদি করি তাহলে 11.46 হয়। যাই হোক, এটা কোনো বিষয় না। তাহলে আমি বিয়োগ করছি তো হচ্ছে না। 57.34 এর থেকে 68.6 বিয়োগ করলে কত হয়? তাহলে হয় হলো, ক্যালকুলেটর আছে তো আমার কাছে, আর 57.34 যোগ 11.26, হ্যাঁ 8, ঠিক আছে ঠিক আছে, 11.26, ওকে। কি ক্যালকুলেটরে যোগ করছিলাম, হচ্ছিল না। যাই হোক, খেয়াল করো তাহলে এই যে 11.26 কিলোজুল বেশি কেন? এইচএফ একটি দুর্বল অম্ল, NaOH একটি সবাল ক্ষারক হওয়া সত্ত্বেও প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে বেশি কেন? এর ব্যাখ্যা কি দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। এইখানে এই লবণটিতে এই যে ফ্লোরাইড আয়ন, পৃথিবীতে যত অ্যানায়ন আছে এই ফ্লোরাইড আয়নের আকার সব থেকে ছোট এবং এর চার্জ ঘনত্ব বেশি। তাই পানিতে যখন দ্রবীভূত অবস্থায় থাকে, পানির পজিটিভ প্রান্তর সাথে আকর্ষণ অন্যান্য সকল অ্যানায়ন থেকে বেশি হয়। অন্যান্য অ্যানায়ন মানে ক্লোরাইড, এখানে অক্সালেট, নাইট্রিক অ্যাসিডের নাইট্রেট, সালফিউরিক অ্যাসিডের সালফেট, এই যে যত অ্যানায়ন আছে, পারক্লোরিক অ্যাসিডে ক্লোরেট, সব থেকে ছোট অ্যানায়ন হলো ফ্লোরাইড। তাই এইচএফ এর সাথে NaOH এর বিক্রিয়ায় NaF এবং পানি উৎপন্ন হলো, সেখানে প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে কম না হয়ে বেশি হওয়ার কারণ হলো এই অতিরিক্ত তাপ। এই ফ্লোরাইডের সাথে পানির অণুর যে আকর্ষণ, এই আকর্ষণের ফলে কিছু শক্তি নির্গত করে, যেটাকে আমরা বলি হাইড্রেশন এনথালপি। ক্লোরাইড আয়নের হাইড্রেশন এনথালপি অন্যান্য সকল আয়ন থেকে বেশি হয়। তাহলে অতিরিক্ত হাইড্রেশন এনথালপি এটা ফ্লোরাইড আয়নের ক্ষেত্রে বেশি হয়। দেখো
এই যে ফ্লোরাইড আয়ন ঘিরে ধরবে পানির পজিটিভ প্রান্ত। দেখো যে কোনো দুটি বস্তুর মধ্যে যখন আকর্ষণ হয় তখন কিছু শক্তি নির্গত হয়। আমরা রাসায়নিক বন্ধনে পড়েছি, যে কোনো বন্ধন হলে শক্তি নির্গত হয়। তাহলে এই যে ডেল পজিটিভ, এটা ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ। পানির ধনাত্মক প্রান্ত ফ্লোরাইড আয়নকে ঘিরে ধরে, এই যে ফ্লোরাইড আয়ন, এই ফ্লোরাইড আয়নকে আকর্ষণ করে। তার মানে ফ্লোরাইড আয়নের আকার ছোট হয়, তার চার্জ ঘনত্ব অনেক বেশি, তাই পানির সাথে আকর্ষণের ফলে কিছু তাপশক্তি এক্সট্রা এখানে নির্গত হয়। সেই কারণে প্রশমন তাপের মান ধ্রুবক মান থেকে বেশি হয়, যেটাকে আমরা পানি যোজন তাপ বলি বাংলায়, বা হাইড্রেশন এনথালপি। অন্য অ্যানায়নগুলোর হাইড্রেশন এনথালপি আছে, কিন্তু এর হাইড্রেশন এনথালপি অত্যাধিক বেশি। বুঝেছো? ঝাপসা। ও, কারো কি ভিডিও ঝাপসা হচ্ছে? ক্লিয়ার আছে কি? ভিডিও বললো কাইন্ডলি একটু বলো। না, ঠিক আছে, ওকে। দেখো তাহলে প্রশমন তাপের আলোচনা শেষ। এবার আসো, তাপ রসায়নের দুটো সূত্র আছে, একটা হলো ল্যাভেশিও ও ল্যাপ্লাসের সূত্র, আরেকটি হলো হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। প্রথমে আসো ল্যাভেশিও এবং ল্যাপ্লাসের সূত্র। আমি তোমাদের 4.20 পর্যন্ত পড়তে বলেছিলাম। প্রিয়ন্তী কি লিখেছো? স্যার আপনি অক্সিজেনের ডেল্টা, ও আচ্ছা, আর এই ভুল তো ভালো ধরা পড়ে, নিজে যখন ভুল করার ধরা পড়ে না, বলো? এটাই তো ছাত্র ছাত্রীর বৈশিষ্ট্য, যে যখন স্যার কোনো কিছু এক জায়গায় মিস্টেক করে সে ধরতে পারে, তার মানে কি তার ক্লাসে মনোযোগ আছে, সে মনোযোগ সহকারে দেখছে। দেখো এই 4.21 এ আছে, এখন 4.21 ল্যাভেশিও এবং ল্যাপ্লাসের সূত্র। ল্যাভেশিয়ে 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 আবার অন্তস্থ আছে, ল্যাভেশিয়ে ও ল্যাপ্লাসের সূত্র। ল্যাভেশিয়ে এবং ল্যাপ্লাসের সূত্র, এটা আসলে একটা ভুয়া সূত্র। সূত্র আলোচনা করার পর তুমি বলবা স্যার এ আবার সূত্র আকারে দিতে বলেছিল কে? কোন রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়ক থেকে উৎপাদে গেলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হয়, যদি তুমি উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফিরে আসো একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, শুধু চিহ্ন বিপরীত হবে। দেখো কপার
অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কপার অক্সাইড উৎপন্ন করে, যেখানে ডেলএইচ মাইনাস 157 কিলোজুল। আবার তুমি যদি কপার অক্সাইড মানে কিউপ্রিক অক্সাইড থেকে আবার যদি বিক্রিয়কে ফিরে আসতে চাও, কপার এবং হাফ O2 ডেলএইচ প্লাস 157 কিলোজুল। কোন রাসায়নিক বিক্রিয়ায় বা রাসায়নিক পরিবর্তনে বিক্রিয়া থেকে উৎপাদে গেলে যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, উৎপাদ থেকে বিক্রিয়াকে ফিরে আসলে একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, শুধু চিহ্ন বিপরীত হবে, শুধু চিহ্ন বিপরীত হবে। অর্থাৎ তুমি এখান থেকে বাসা থেকে কলেজে গেলে যে কয় কদম হেঁটে কলেজে যেতে হবে, কলেজ থেকে বাসায় ফিরে আসতে একই পথ কিন্তু তোমাকে হেঁটে আসতে হবে, শুধু কি চিহ্ন বিপরীত, দিক বিপরীত। তার মানে তুমি সিঁড়ি দিয়ে উপর থেকে নিচেই নামলে শক্তি ব্যয় হয় না, কিন্তু নিচ থেকে উপরে গেলে ওই একই পরিমাণ শক্তি তখন কিন্তু তোমাকে ব্যয় করতে হয়। প্রাপ্তি স্যার, এই সূত্র হলো বুদ্ধির পরিচয়। সূত্র শেষ। আচ্ছা, শেষ হয়ে যাবে 8টায়, শেষ করব, খেয়াল করো। এবার আসো আরেকটি সূত্র, সেটা হলো হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই যে হেসের তাপ সমষ্টিকরণ সূত্র, এটা ল্যাভাসিয়ার ল্যাপ্লেসের সূত্র। হেসের তাপ সমষ্টিকরণ সূত্র হলো কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি নির্দিষ্ট থাকে, তাহলে ওই বিক্রিয়াটি এক ধাপে ঘটলেও যে পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে, একাধিক ধাপে ঘটলেও কিন্তু একই পরিমাণ তাপ শক্তির পরিবর্তন হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলি, তোমাদের আরেকটা কথা বলি, আগামীকাল থেকে হয়তো একটু শিথিল হতে পারে। শুক্রবারে আমি পোস্ট দিয়ে দেবো গ্রুপে, শুক্রবারে 4.2 এর নোট রেখে আসব, ওটা নিয়ে যাবে। আমি সারাদিন খোলা রাখবো, দরজা 9টা থেকে 5টা পর্যন্ত খোলা রাখবো শুক্রবার। আমি গ্রুপে পোস্ট দিয়ে দেবো। আর পরীক্ষার খাতাগুলো রেখে আসবে, রিটেনের যে পরীক্ষাগুলো নিয়েছি, রিভিশন হয়েছে তোমাদের 5টি অধ্যায়, 5টি অধ্যায়েরই 5টি রিটেন খাতা রেখে আসবে। বুশরা, ওয়েলকাম। বুশরা, আমরা তো 7টায় শুরু করব, 7টার পর 7টা থেকে 7টা 10-এর মধ্যে আসতে হবে। আর কারো মারাত্মক সমস্যা হলে 7টায় পড়া যদি চেঞ্জ না করতে পারো, তাহলে দেখে নিবা 8টা থেকে লাইভ ক্লাস, তাছাড়া কিছু করার নেই, রেকর্ডিং ক্লাস। আচ্ছা, হেসের তাপ সমষ্টিকরণ সূত্র খেয়াল করো। যদি তোমার যাত্রার স্থান এবং গন্তব্য যদি এটা নির্দিষ্ট থাকে, তুমি যেখান থেকে যাত্রা করবে এবং যেখানে পৌঁছাবে এটা যদি নির্দিষ্ট থাকে, তাহলে প্রতি কিলোমিটার যদি ভাড়া নির্ধারিত থাকে, তুমি যশোর থেকে টিকিট কেটে একবারে রূপসাঘাটে নামবে, যে কয় টাকা ভাড়া নেবে, যশোর থেকে নোয়াপাড়া একটা কাজ ছিল, কাজ সেরে নোয়াপাড়া থেকে দৌলতপুর
দৌলতপুর একটা কাজ ছিল, সেই কাজ সেরে দৌলতপুর থেকে আবার রূপসাঘাটে, তাহলে 3 ধাপে ভেঙে গেলে ভাড়া কিন্তু একই লাগবে, কারণ দূরত্ব নির্দিষ্ট, প্রতি কিলোমিটার ভাড়া নির্ধারিত। তাহলে তুমি একবারে যাও আর 3 বারে ভেঙে ভেঙে যাও, একই ভাড়া নেবে। আমি সব রেখে আসব। তাহলে উদাহরণ দি, দেখো হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের উদাহরণ। মনে করো কার্বন কে অক্সিজেনে পূর্ণ দহন করলে কার্বন ডাইঅক্সাইড ΔH1 393.5 কিলো জুল। যদি আমরা এই বিক্রিয়াটি কার্বনকে প্রথমে আংশিক দহন করি, তাহলে কার্বন মনোঅক্সাইড ΔH2 মাইনাস 110.5 কিলো জুল। কার্বন মনোঅক্সাইডকে আবার অক্সিজেনে দহন করলে, তার মানে এটা 2 ধাপে, কার্বন ডাইঅক্সাইড ΔH3 মাইনাস 283 কিলো জুল, মাইনাস 283 কিলো জুল। তাহলে এই যে দেখো এটা 2 ধাপে হয়েছে, তাহলে অতএব ΔH1 ইকুয়াল টু ΔH2 প্লাস ΔH3। এইটা হলো হেসের তাপ সমষ্টিকরণ সূত্র। অর্থাৎ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি নির্দিষ্ট থাকে, তাহলে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক অথবা একাধিক ধাপে ঘটুক না কেন, এনথালপির পরিবর্তন সমান হবে। তাহলে 4.2.1 পড়া হলো হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের প্রয়োগ আছে। এই হেসের তাপ সমষ্টিকরণ সূত্রের প্রয়োগ, যেমন মনে করো কোনো রাসায়নিক প্রক্রিয়া খুব স্লো ঘটে, এই ধীর গতির বিক্রিয়ার বিক্রিয়া তাপ নির্ণয় করা কঠিন হয়, তখন হেসের তাপ সমষ্টিকরণ সূত্র প্রয়োগ করে আমরা এই ধীর গতি সম্পন্ন বিক্রিয়ার বিক্রিয়া তাপ নির্ণয় করতে পারবো। যেমন রম্বিক সালফার থেকে মনোক্লিনিক সালফার, এই যে পরিবর্তন খুব স্লো হয়, ΔH এর মান খুবই নগণ্য। তাহলে এই বিক্রিয়াটির এই রাসায়নিক পরিবর্তনের বিক্রিয়া তাপ নির্ণয় করার জন্য আমরা কি করি, রম্বিক সালফারকে দহন করলে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ΔH1 পাবো। আবার মনোক্লিনিক সালফারকে অক্সিজেনে দহন করলেও সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হবে, ΔH2 পাবো। 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ যদি বিয়োগ করি, তাহলে রম্বিক থেকে মনোক্লিনিক ΔH সমান সমান ΔH1 মাইনাস ΔH2। এটা একটা প্রয়োগ। আর আমাদের এই অংশে অঙ্ক আগামী ক্লাসে করব। ম্যাক্সিমাম অঙ্ক হলো এই সূত্রে, ΔH ইকুয়াল টু HP মাইনাস HR। যে কোনো বিক্রিয়ার বিক্রিয়া তাপ হলো উৎপাদনের গঠন এনথালপি বিয়োগ বিক্রিয়কের গঠন এনথালপি। তোমাদের অঙ্ক করতে গেলে যে সূত্রটা জানা লাগবে, গঠনের সমীকরণ লেখার নিয়ম গতদিন শিখিয়েছি, দহনের সমীকরণ লেখার নিয়ম। তাহলে আজকে পড়া থাকবে 4.21 পর্যন্ত। 4.21 পর্যন্ত যারা গতদিন ছিলে না, 4.18 থেকে 4.21, আর নোট আমি গ্রুপে দিয়ে দিয়েছি।